পিসি জানে টাকা ভাইপোর পকেটেই ঢোকাতে হয়, আর কারো পকেটে ঢোকাবে না। পুজোরও তো উল্টো হয়ে শোয়ার শখ হয়, যে বাংলা সামলাতে পারছে না সে দিল্লি গিয়ে সামলাবে। দিল্লিতে কি করবেন গিয়ে? যে তৃণমূল কংগ্রেসের এই আপত্তি মূলত ভোটকে রিগ করার, অর্থাৎ ভোটকে ছাপ্পা ভোট মারার চেষ্টা, সেই চেষ্টার বিরুদ্ধে এই আপত্তি। এবার বলেছিল ডবল ডবল চাকরি হবে, হয়েছে? আপনার জানা কারো আছে যে ডবল ডবল চাকরি হয়েছে? আমরা চার্জশিট দেওয়ার পর তৃণমূল চার্জশিট তৈরি করেছে, মানে তৃণমূল আমাদের চার্জশিট থেকে ভয় পেয়েছে। আর এরা বহিরাগত, আর ওই রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা যারা মুসলিম অনুপ্রবেশকারী তারা বহিরাগত নয়। নোংরা পরিষ্কার করতে হবে, টাকা দাও। চাকরি দরকার, টাকা দাও। বার্থ সার্টিফিকেট দরকার, টাকা দাও। ডেথ সার্টিফিকেট দরকার, টাকা দাও। তৃণমূলের এই আপত্তি সবাই জানে। কেন্দ্রীয় বাহিনী আপত্তি থাকবে তৃণমূল কংগ্রেসের, ভারতের পক্ষের যে কোনো শক্তির আপত্তি তৃণমূল কংগ্রেসের থাকবে। ছোট ছোট পরিবর্তন আনছে দেশের জীবনে, দেশের মানুষের জীবনে, তা তুলে ধরে। আজকে পশ্চিমবঙ্গের অনেক বুথে মন কি বাত অনুষ্ঠিত হচ্ছে। আজকে সন্ধ্যেবেলা আমরা ডেটা পেয়ে যাব কত বুথে। এর মধ্যে দিয়ে বিজেপির কর্মীদের একত্রীকরণ, বুথের কর্মীদেরকে একত্রীকরণ। আজকে আমি পানিহাটিতে আছি। আজকে পানিহাটিতে আমাদের প্রার্থী অভয়ার মা শ্রীমতী রত্না দেবনাথ, তিনি আমাদের মাঝে আছেন। আমাদের জেলা সভাপতি চণ্ডীচরণ রায় মহাশয়, তিনি আছেন, এবং সমস্ত এখানকার স্থানীয় কার্যকর্তা, কর্মী, নেতৃত্ব, তারা এখানে এক হয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত শুনলাম। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই মন কি বাতের যে মূল বিষয়গুলো উল্লেখ করেছেন, যা আগামী দিনে পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী মুফত বিজলি ঘর যোজনা, যেটার কথা মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করলেন। আজকে পশ্চিমবঙ্গের মাথায় কিন্তু সোলার প্যানেল দেখা যায় না, পশ্চিমবঙ্গের ঘরের মাথায়। কিন্তু আপনি যান রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সেখানে বেশিরভাগ ঘরের মাথায় সোলার প্যানেল দেখা যায়। সরকার ৭৫,০০০ টাকা ভর্তুকি দিচ্ছে, কেন্দ্র সরকার দিচ্ছে, রাজ্য সরকারকে ১ পয়সাও দিতে হচ্ছে না। তবু এখানে ঠিকমতো চালু করতে দিচ্ছে না এই রাজ্য সরকার। এইভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য আমাদেরকে উৎসাহিত করবে আগামী দিনে ডবল ইঞ্জিন সরকার তৈরি করার জন্য। বলছি দাদা, যে এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তৃণমূল চার্জশিট তৈরি করেছে, কি বলবেন? দেখুন, আমরা চার্জশিট দেওয়ার পর তৃণমূল চার্জশিট তৈরি করেছে, মানে তৃণমূল আমাদের চার্জশিট দেখে ভয় পেয়েছে। এবং সেই চার্জশিটে তো ওনারা উত্তরপ্রদেশ, হাতরস, নর্থ ইস্ট, মণিপুর, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। ঘুরে পশ্চিমবঙ্গে আসুন, তারপরে তো কথা হবে। দাদা, বিমান বসু কালকে বলেছেন যে বহিরাগত, বাইরে থেকে আসলেই অমিত শাহ বাইরে থেকে এসেছেন, তাই বলে তিনি বহিরাগত নন, তিনি এদেশের লোক যেখানে খুশি গিয়ে প্রচার করতে পারেন, এমনটাই বলছেন বিমান বসু। দেখুন, বিমান বসু সিপিএমের বর্ষিয়ান নেতা, তিনি যে কথা বলেছেন সে কথা তো আমি স্বাগত জানাচ্ছি সেই কথাকে, কিন্তু এটা তো সত্য কথা। এটা উনি কেন, যে কোনো স্বাভাবিক বুদ্ধিওয়ালা লোক, স্বাভাবিক যার বিচার বুদ্ধি আছে, সেই ব্যক্তি এটাকেই সমর্থন করবে। এ তো কোনো, আমি যদি গুজরাটে প্রচারে যাই, আমি নিজে গুজরাটে প্রচারে গেছি, গোন্ডাল বলে একটি বিধানসভা আছে, সেই বিধানসভায় আমি লাস্ট গুজরাটের নির্বাচনে প্রচারে গেছিলাম। আমি কর্ণাটকের শীর্ষি বলে একটি বিধানসভা আছে, সেখানে আমাকে পার্টি পাঠিয়েছিল প্রচারের জন্য। তা আমি কি বহিরাগত হয়ে গেলাম নাকি? এটা আমার দেশ। তা আমি যদি শীর্ষিতে যেতে পারি কর্ণাটকের, আমি যদি গুজরাটের গোন্ডালে যেতে পারি, তাহলে আমার প্রধানমন্ত্রী, আমার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় কিভাবে বহিরাগত হয়? আর এরা বহিরাগত, আর ওই রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা যারা মুসলিম অনুপ্রবেশকারী তারা বহিরাগত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শিব মন্দির ভাঙলে বিজেপি নাটক করে, রানীগঞ্জের সভা থেকে এমনটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ তো নতুন কি? হিন্দু ধর্ম, হিন্দুদেরকে গালি দেওয়ার, অপমান করার কোনো চান্স তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়েন না। তার ভোট ব্যাংক আছে, তাকে অ্যাপিজমেন্ট পলিটিক্স করতে হয়। অ্যাপিজমেন্ট পলিটিক্সের এটাই হয়। দাদা, সিউড়িতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী তৃণমূল পার্টি অফিসে ক্যারাম বোর্ড খেলছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। কাদের বিরুদ্ধে? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। যেহেতু তৃণমূল পার্টি অফিসে তারা যাবে কেন? কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসেও যাওয়া উচিত নয় তাদের। তারা বিজেপি পার্টি অফিসেও যাবে না, তারা তৃণমূল পার্টি অফিসেও যাবে না, সিপিএম পার্টি অফিসেও যাবে না। কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসে তাদের যাওয়া উচিত না। তার বিরুদ্ধে তৃণমূল কমিশনের কাছে তারা অভিযোগ জানিয়েছে, শুভেন্দু অধিকারী যেখানে বুথ তৈরি করেছে কলকাতায়। বুথ অফিস? হ্যাঁ, বুথ অফিস। দেখুন, যদি যা নিয়ম, সেই নিয়ম অনুসারে আশা করি সেখানে আমাদের অফিস তৈরি হয়েছে। অফিসটা শুভেন্দুদা নিজে হাতে করেনি, পার্টির লোকেরা আমাদের করেছে।
যদি 200 থেকে 300 মিটারের মধ্যে 200 মিটার সম্ভবত করা যায় না, আমার যতদূর মনে পড়ছে, নতুন নিয়মটা দেখতে হবে, তার অসুবিধা হওয়ার কথা না। শশী পাজা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম উঠলো, শশী পাজা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম লিস্টে উঠলো, আরো বেশ কিছু নাম বাকি, প্রায় 33 লক্ষ মতো নাম বাদ দিয়েছে ইতিমধ্যে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা সুপ্রিম কোর্টের দেখরেখে হচ্ছে, আমার আপনারা বলার কি আছে। সুপ্রিম কোর্টের দেখরেখে হচ্ছে এবং নিচে কাজ করছে হচ্ছে বিএলওরা, যারা প্রত্যেকে রাজ্য সরকারের কর্মচারী। আমি ধরুন বিএলও, আমি ওনার নাম তুলতে গিয়ে কোনো ভুল করলাম, ভুলটা ন্যাচারাল হতে পারে, ইচ্ছাকৃত হতে পারে, এরকম নয় তো যে তৃণমূলের কথাতেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তির নামে ইচ্ছাকৃত ভুল বিএলওদেরকে দেখে করানো হয়েছিল। শশী বাজারটা তাও মানা যায়, কারণ শশী বাজার তো সাউথ ইন্ডিয়ান, শশী বাজার বাঙালি নয়, আপনারা জানেন কিনা জানি না। শশী বাজার অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান মহিলা, উনি বাঙালির সাথে বিয়ে হয়ে এখন বাঙালি হয়েছে, তো ওনার নাম হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে, আমার জানা নেই, বা ইচ্ছাকৃত ভুলও হতে পারে। দাদা ইচ্ছাকৃত এই জন্য করা হয়েছে, তৃণমূলের বহু প্রমুখ নেতা তাদের নাম ইচ্ছে করে ডাউটফুল লিস্টে রাখা হয়েছে, যাতে এসআইআর নিয়ে একটা হাইপ তৈরি করা যায়, এসআইআর নিয়ে এমন একটা বাতাবরণ তৈরি করা যায়, দেখো এসআইআর কি হয়ে যাচ্ছে। দাদা চেতলা হাই স্কুলে দেখা যাচ্ছে পৈতে অনুষ্ঠান চলছে, কেন্দ্রীয় বাহিনীর স্কুলে থাকা নিয়ে আপত্তি জানাচ্ছে তৃণমূল, অন্যদিকে সরকারি স্কুলে পৈতে অনুষ্ঠান। দেখুন, তৃণমূলের এই আপত্তি সবাই জানে, কেন্দ্রীয় বাহিনী আপত্তি থাকবেই তৃণমূল কংগ্রেসের, ভারতের পক্ষের যে কোনো শক্তির আপত্তি তৃণমূল কংগ্রেসের থাকবে। পৈতে হতে পারে, সে স্কুলের কমিটি যদি অনুমোদন দেয় হতেই পারে, কিন্তু আমার যেটা মনে হয় যে তৃণমূল কংগ্রেসের এই আপত্তি মূলত ভোটকে রিগ করার, অর্থাৎ ভোটকে ছাপ্পা ভোট মারার চেষ্টা, সেই চেষ্টার বিরুদ্ধে এই আপত্তি। আচ্ছা, মমতা ব্যানার্জি বলছে আগে বাংলা থেকে বিজেপিকে তাড়াবো, তারপর দিল্লি যাব। দেখুন, কুজোরও তো উল্টো হয়ে শোয়ার শখ হয়, যে বাংলা সামলাতে পারছে না সে দিল্লি গিয়ে সামলাবে। দিল্লিতে কি করবেন গিয়ে? এফডিআই 30% কমিয়ে দেবেন, নাকি বলবেন যে আমি দিল্লিতে প্রধানমন্ত্রী হয়েছি, ভারতবর্ষের সমস্ত বর্ডার থেকে ফেন্সিং তুলে দেওয়া হোক, অথবা পাকিস্তানের সাথে কথা বলবেন? কোনটা করতে চাইছে? বা আফগানিস্তান থেকে যেভাবে খুনি নিয়ে এসে হাওড়াতে গুলি চালালেন, হারুন না কি নাম তার, সেরকম আফগানিস্তান থেকে তালিবানদেরকে নিয়ে এসে দিল্লির রাস্তায় মিছিল করাবেন জয় বাংলা বলে? কোনটা করাতে চাইছে? দাদা রাজ্য সরকারের নতুন ভোটের সামনে অনেক প্রতিশ্রুতি দেবে, গতবার বলেছিল ডবল চাকরি হবে, হয়েছে? আপনার জানা খবর আছে যে ডবল চাকরি হয়েছে? হয়নি। দাদা 3 বছরের ডিএ মেটানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ঠেলাতে অনেক কিছু ঘোষণা করবে, এই সব হচ্ছে বিজেপির ঠেলা। আরে যে মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরামকে গালি হিসাবে বলতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীতে শুধু ছুটি দিচ্ছেন তাই নয়, রামনবমীতে শুভেচ্ছা জানাচ্ছেন মানুষকে। ভাবা যায় বিজেপির এফেক্ট, বলে না দেশ বদল রাহা হ্যায়, দেশ সত্যিই বদলে যাচ্ছে। সরকারি কর্মচারীরা বুঝতেই পারছেন না যে তারা ডিএ কিভাবে পাচ্ছে। ডিএ পাবেন না, ডিএর কোনো হিসেব নেই, যে হিসেব দেওয়া হয়েছে সব প্রভিডেন্ট ফান্ডে যাবে, অর্থাৎ টাকাটা শুধু কম্পিউটারে ডিজিট হিসেবে দেখা যাবে, টাকা আপনার পকেটে ঢুকবে না। কৃষি জানে টাকা ভাইপোর পকেটেই ঢোকাতে হয়, আর কারো পকেটে ঢোকাবে না। তৃণমূল কংগ্রেস এমন একটা অরাজকতার পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে তৈরি করেছে, যেখানে সিস্টেম হয়ে গেছে ফেলো করি মাখোতে। নোংরা পরিষ্কার করতে হবে, টাকা দাও, চাকরি দরকার, টাকা দাও, বার্থ সার্টিফিকেট দরকার, টাকা দাও, ডেথ সার্টিফিকেট দরকার, টাকা দাও। বীরভূমে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে তৃণমূলের পার্টি অফিসে ড্রাম খেলছে। বলে দিয়েছে। ঘোড়াবাজারে গ্যাসের দাম বাড়ছে। এখন কালোবাজারির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়ছে, সেই জন্য রাজ্য সরকারগুলোকে অত্যন্ত সজাগ হতে হবে। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে বৈঠক করেছেন। আমাদের রাজ্য বাড়ছিল কারণ এখানে নির্বাচন আছে, তো স্বাভাবিকভাবে এখানকার মুখ্যমন্ত্রী ছিলেন না, থাকলেও উনি পার্টিসিপেট করতেন না। এই গ্যাসের কালোবাজারি যেন না হয়, পেট্রোপণ্যের কালোবাজারি যেন না হয়, তা নিয়ে। তো মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এমনিও থাকেন না, আর এবার তো এমনিই ছিলেন না, করবেনও না কিছু। এখানকার প্রশাসন তো নির্বিকার। দেখুন, এই ধরনের কাজ থেকে কেন্দ্রীয় বাহিনী কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসে যাওয়া উচিত না, সে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, ভাইরাল হয়েছে। যারা গেছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই নির্বাচন কমিশন কিছু ব্যবস্থা করবে। निकला है, क्या लगता है इलेक्शन से पहले कंप्लीट होगा ये सर? देखिए, ये इलेक्शन कमीशन का बात है और सुप्रीम कोर्ट के देखरेख में पूरी चीज हो रही है, तो हमें सुप्रीम कोर्ट और इलेक्शन कमीशन के ऊपर भरोसा रखना चाहिए। পান্ডেটি মনপ্রদ অনুষ্ঠানে এসেছেন, অভয় মাকে নিয়ে রয়েছেন, কি বলবেন? দেখুন, আমাদের প্রার্থী উনি হয়েছেন, আমার বিশ্বাস পানিহাটির মানুষ ওনার পাশে দাঁড়াবে, এবং ওনার মেয়ের সাথে যে অন্যায়, এখানকার তৎকালীন বিধায়ক যার ছেলে এবার প্রার্থী হয়েছে, সেই পাপকে সে ঘুরে নিয়ে বেড়াচ্ছে কাঁধে, সেই
অন্যায়ের বিরুদ্ধে পানিহাটির মানুষ ওনাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং সমর্থন করবেন। দাদা, বন্দ্যোপাধ্যায়ের প্রচারে তিনি বলছেন কাকিমা- বিক্ষোভের মুখে পড়লেন। জমা জল নিয়ে কলকাতা দিলেন বাবাজিপুরের বাসিন্দারা। ফিরাজ হাকিম সাহেব যেখানেই যাও না হিন্দিতে করতে থাকুন, যদি বাংলায় প্রশাসন না থাকে চরম বিক্ষোভের মুখে পড়বেন। তার কারণ হচ্ছে উনি প্রশাসক কলকাতা কর্পোরেশনের মহানাগরিক। सर भवानीपुर में सर भवानीपुर में कल फिराद हकीम जुलूस में गए थे उसमें বলছে কাকিমার যে ব্যথা সেটা উনি অনুভব করছে। তীর্থঙ্কর ঘোষ যিনি পানিহাটি তৃণমূল প্রার্থী তিনি বলছেন কাকিমার ব্যথা তিনি অনুভব করতে পারছেন। ব্যথার জন্য দায়ী তো ওনার পিতা। ওনার পিতা যদি তাড়াহুড়ো করে বডিটা পুড়িয়ে না নিত, আর একবার যদি সঠিক নিয়ম কানুন মেনে পোস্টমর্টমটা করা যেত, তাহলে তো অনেক কিছুই পেত। এখন ব্যথা দিয়ে কি হবে? আমরা আয়োডেক্স লাগাবো নাকি ওনাকে? তিনি জিতে আসার পর পানিহাটিতে ট্যুরিজম হবে, নিরাপত্তা নয় বা আবর্জনা পরিষ্কার নয়। হাতি ঘোড়া রসাতল ব্যাংক মলে কত জল, এই হচ্ছে অবস্থা।